যে এসআইআর নিয়ে মহিকরঞ্জন এত উচ্ছ্বসিত ছিল, সেই বেতনে পিঠেই পড়েছে। ফলে এখন তো ও আর বিরোধিতা করতে পারবে না, কারণ ওটা আরএসএসের পেটোয়া চাকর, ওটা পয়সা পায় ওর জন্য। ফলে ওই একটা কথা আছে, কোনো ধনের মালিক যিনি মনের মালিক তিনি। ফলে ব্যথা লাগলেও করতে পারবে না, ব্যথা লাগলে হাসতে হবে। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে এসআইআর বাতিল করতে হবে। আর সার্বিকভাবে সম্পূর্ণভাবে এসআইআর বাতিল সম্পূর্ণ বাতিল করতে হবে। এবং এই এসআইআরের জন্য যত মানুষ মারা গেছে পশ্চিমবঙ্গে, ইতিমধ্যে 134 জন আমাদের কাছে লিস্ট আছে, 134 জন মারা গেছে, তার মধ্যে 16 জন বিএলও। এটা একটা গণহত্যা, পশ্চিমবঙ্গে এটা গণহত্যা। এবং এই গণহত্যাকারী জ্ঞানেশ কুমার এবং তার যে সঙ্গী, তার যে দলবল, ভারতবর্ষের আইন অনুযায়ী তাদের আমরা সাজা চাই। ইমিডিয়েট জ্ঞানেশ কুমারকে গ্রেপ্তার করতে হবে এবং আইন অনুযায়ী সাজা দিতে হবে। এটা আমাদের একদম শুরু থেকে আমাদের দাবি। কারণ এসআইআর গোটা প্রক্রিয়াটা হচ্ছে অবৈধ, বেআইনি এবং অসাংবিধানিক। ভারতের সংবিধানে আপনি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 দেখেন, বা রেজিস্ট্রেশন অফ ইলেক্টর্স 1960 রুলস দেখেন, সেখানেও কোনো জায়গায় এসআইআর শব্দ দেখাতে পারবেন না। এটা আরএসএসের মস্তিষ্ক প্রসূত, মোদি শাহের মস্তিষ্ক প্রসূত এবং জ্ঞানেশ কুমার চেয়ে পেটোয়া হিসাবে এই কাজ করছে। তাই এসআইআর অবৈধ, অসাংবিধানিক, বেআইনি। তাই আমরা এটাকে ইমিডিয়েট বাতিলের দাবি করছি। আর এই এসআইআরের জন্য যে 134 জন মারা গেছে, তার জন্য আমরা জ্ঞানেশ কুমারের অবিলম্বে আইন অনুযায়ী সাজা দাবি করছি। সেটা হবে বলে মনে হয়। আমরা আন্দোলন চালিয়ে যাব। জ্ঞানেশ কুমার এই রিটায়ার হয়ে যাওয়ার পরেও আমরা তাকে ছাড়ব না। এই গণহত্যার জবাব তাকে দিতেই হবে, গণহত্যার জন্য শাস্তি তাকে পেতেই হবে। আমরা মনে করি ভারতবর্ষের আইন এখনও যথেষ্ট শক্তিশালী জ্ঞানেশ কুমারের মতন গণহত্যাকারীদের শাস্তি দেওয়ার জন্য। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার মতন তিনি চেষ্টা করছেন, এখানে পশ্চিমবঙ্গের জনগণ তাদের মতন করে চেষ্টা করছে। এই দুটোই ভারতবর্ষের নাগরিকত্ব, ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের দীর্ঘদিন ঐতিহ্য রক্ষা করার লড়াই। এটা আমরা সবাই একসঙ্গেই লড়ছি। এতে আমি বারবার বলছি যে এই লড়াইটা আপনারা কোনো তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি এরকম লড়াই নয়। এই লড়াই হচ্ছে বাংলার সভ্যতা বাঁচানোর লড়াই, বাংলার মনীষীদের ইজ্জত সম্মান বাঁচানোর লড়াই। এই লড়াই যারা লড়বেন তারা সবাই স্বাগত। মানে কলকাতা টু দিল্লি দুই জায়গাতেই আন্দোলন হচ্ছে। কলকাতায় যেমন আন্দোলন আপনারা করছেন, দিল্লিতেও মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছেন। মানে রাজধানী, দুই রাজধানী, দেশের রাজধানী, বাংলার রাজধানী উত্তপ্ত থাকবে 14 তারিখ অবধি। 14 তারিখের পরেও, কারণ এরা যেই পরিকল্পনা নিয়েছে বিজেপি এবং আরএসএস, পশ্চিমবঙ্গে দখল করতে গেলে এরা ভোটার তালিকা থেকে ভোটার বাদ না দিলে এরা জিততে পারবে না। এমনকি ভোটার তালিকা থেকে ভোটার বাদ দিয়েও এরা জিততে পারবে না। এবং বাজেটই তার প্রমাণ। আপনারা কালকে বাজেট দেখেছেন, বাজেটে পশ্চিমবঙ্গের জন্য এমন কিছু রাখেনি যেটা এখানকার শ্রমিক ভট্টাচার্য বা দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী এরা বলতে পারে এটা বাংলার জন্য। এবং নির্মলা সীতারামন পশ্চিমবঙ্গের নামটা পর্যন্ত বাজেটে উল্লেখ করেনি। ফলে বুঝতে পারছেন যে বিজেপির নেতৃত্বে তারা জানে যে পশ্চিমবঙ্গে আমরা যতই ভোটার বাদ দিই তারপরে আমরা জিততে পারবো না। কিন্তু কথা হচ্ছে আমাদের যে একজন ভোটারকেও বাদ দেওয়া যাবে না, একজন ভোটারকেও বাদ দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের যারা নাগরিক, যারা ভারতবর্ষের নাগরিক, যারা 18 বছর বয়স হয়ে গেছে, তারা ভারতবর্ষের আইন অনুযায়ী তারা ভোট দেওয়ার অধিকারী আছে। তাদেরকে যারা বাদ দিতে যাবে আমরা তাদের বিরুদ্ধে লড়াই। এবং নির্বাচন কমিশন এবং বর্তমান যে নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার, আপনি জানেন তিনি আরএসএসের পেটোয়া ক্যাডার। এবং আরএসএস সমস্ত সাংবিধানিক সংস্থা দখল করে এরা দেশের মধ্যে একটা আলাদা কূ ঘটাতে চাইছে, যেটা আমরা পশ্চিমবঙ্গবাসী হতে দেবো না। আজকে আমরা রুখে দাঁড়িয়েছি, তামিলনাড়ু রুখে দাঁড়িয়েছে, ভারতবর্ষ অনেক রাজ্য রুখে দাঁড়িয়েছে, আগামী দিনে গোটা ভারত রুখে দাঁড়াবে। দাদা, আর একটা বিষয় দেখা যাচ্ছে, সন্দেশখালীর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা নোটিশ টানানো হয়েছে অনেকের নামে, নট ইন্ডিয়ান সিটিজেন এই কথা কিন্তু তাদের নামের সামনে লেখা হচ্ছে এবং সেই তালিকা পেয়ে প্রচুর মানুষ কিন্তু আতঙ্কিত। আমরা দুর্জয় বাংলার তরফ থেকে সন্দেশখালীতে গিয়েছিলাম, সেই ছবি তুলে ধরেছি। নট ইন্ডিয়ান সিটিজেন বলে যে লিস্ট টানানো হয়েছে, সেই নিয়ে আপনারা কি বলবেন যে কেন এটা হচ্ছে? আমি সম্প্রতি আজকে লিস্টটা পেয়েছি, 199 পাতার লিস্ট। এবং প্রথমত বলি যে নির্বাচন কমিশনের কাছে নাগরিকত্ব যাচাই করার ক্ষমতা বা অধিকার, আইনি অধিকার নির্বাচন কমিশনের নেই। তারা যেটা করছে বেআইনি কাজ। ভারতবর্ষের আইন রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 তাকে এই অধিকার দেয়নি। আপনি যদি একদম শুরুতে 1950 সালে সে কাছাড়ের একটা সংগঠন, তারা তখনকার নির্বাচন কমিশনার সুকুমার সেন, প্রথম নির্বাচন কমিশনার, তার কাছে যে একই চিঠি লিখেছিলেন, বলেছিলেন যে দেশভাগের ফলে প্রচুর পূর্ব পাকিস্তান থেকে লোক তারা নিজেরা এসে ঢুকে পড়েছে কাছাড়ে, আসামে। ফলে তাদেরকে বাধ্য হোক, তাদের নাগরিকত্ব যাচাই করা হোক। সেই সময় সুকুমার সেন
পরিষ্কার উত্তর দিয়ে বলেছিলেন যে নাগরিকত্ব যাচাই করার কাজ নির্বাচন কমিশনের অধিকারের মধ্যে পড়ে না। একই প্রশ্ন 1983 সালে মিজোরামের মুখ্যমন্ত্রী টি সাইলো করেছিলেন। তখনকার নির্বাচন কমিশনার পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে নাগরিকত্ব যাচাইয়ের কাজ নির্বাচন কমিশনের নয়, এই কাজে স্বরাষ্ট্র দপ্তরের। ফলে নির্বাচন কমিশন সন্দেশখালিতে যে 2000-এরও বেশি মানুষের নামে নট ইন্ডিয়ান সিটিজেন বলে লিখে যে নোটিশ পাঠিয়েছে, সেটা বেআইনি, অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং এই নোটিশ যারা দিয়েছে তারা শাস্তি দিতে হবে। কারণ আমরা মনে করি এসআইআর এবং আমাদের কটাই প্রমাণিত হচ্ছে যে এসআইআর আক্ষরিক অর্থে হনুমানের হাতে তলোয়ার। আজকে হনুমানের হাতে তলোয়ার দিলে হনুমান যা করে, আজকে গণেশ কুমার হাতে এসআইআর একদম পুরো তাই। ফলে আমরা এই কারণে বলছি যে এসআইআর অবিলম্বে বাতিল করতে হবে, অবৈধ, অসাংবিধানিক, বেআইনি। এবং এটা আজকে আক্ষরিক অর্থে আমি আরেকবার বলবো যে হনুমানের হাতে তলোয়ার দিলে যা হয়, আজকে এসআইআর ঠিক তাই হচ্ছে। হনুমানকে কলাকে খাওয়াচ্ছে। হনুমানকে কলা খাওয়াচ্ছে আরএসএস, কলা আরএসএসই খাওয়াচ্ছে। কারণ তো এত হলো একটা হনুমান যে তলোয়ার ঘুরিয়ে যাকে তাকে, আপনি এখন ময়ূরকে পর্যন্ত, ময়ূক রঞ্জন ওদের যে গদি মিডিয়ার যে অ্যাঙ্কার, যে দুদিন আগে হিন্দু মুসলমান ঐক্য নিয়ে আজে বাজে কথা বলে যে কিসের কুসুম কোথাকার কুসুম, সে ময়ূক রঞ্জনকে পর্যন্ত ছাড়েনি। আরামবাগ টিভি যে ছবিগুল, তার বউকে পর্যন্ত নোটিশ পাঠিয়েছে। মানে হনুমানের তলোয়ার দিলে যা হয়, আরএসএস বুঝতে পারছে, ও শুধু বিরোধীদের কাটছে, নিজের লোকেদেরও কাটছে। কাটছে কোথায় দাদা? এই যে আপনি ময়ূক রঞ্জন ঘোষের কথা বলছেন, আরও বিভিন্ন নাম বলছেন, তাদের যে ডাকা হচ্ছে কারণ তাদের নামের বানান ভুল বা ইত্যাদি সামান্য সমস্যা ছিল, সেগুলো সংশোধনের জন্য ডাকা হয়েছে। এবং এই ময়ূক রঞ্জনের কথা বলছেন, তিনি তো বলছেন যে যাওয়া কেন উচিত সেই নিয়ে বিস্তারিত লিখছেন, বোঝাচ্ছেন যে যদি ছোটোখাটো ভুল থাকে, নির্বাচন কমিশন যদি ডাকে, তাহলে একজন সচেতন নাগরিক হিসেবে তাহলে আমাদের সবার সেখানে যাওয়া উচিত এবং কর্তব্য। প্রথম কথা হচ্ছে, ধরুন আপনার বেদ যদি আপনার পিঠে পড়ে, আপনি কি বলবেন ব্যথা লাগছে? আপনি বলবেন? আপনার বেদ আপনার পিঠেই পড়েছে। যে এসআইআর নিয়ে ময়ূক রঞ্জন এত উচ্ছ্বসিত ছিল, সেই বেদ ওদের পিঠেই পড়েছে। ফলে এখন তো ও আর বিরোধিতা করতে পারবে না, কারণ ওটা আরএসএসের পেটোয়া চাকর, ওটা পয়সা পায় ওর জন্য। ফলে ওই একটা কথা আছে, কোনো ধনের মালিক যিনি মনের মালিক তিনি। ফলে ব্যথা লাগলেও করতে পারবে না, ব্যথা লাগলে হাসতে হবে। লাগছে ব্যথা, কিন্তু হাসছে, সমর্থন করছে। কারণ ও তো জানে যে ওর আতঙ্কে আছে। আজকে প্রত্যেকটা পরিবার, শুধু ময়ূক রঞ্জনকে আমি বলবো কেন বা ছবিগুলোর কথা বলবো কেন, আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পরিবার আতঙ্কে আছে, কখন নোটিশ চলে আসে। আপনি যদি দেখেন যে লাইনে দাঁড়িয়ে মানুষ মারা যাচ্ছে, ফ্যাসিজমের এই রূপ ভারতবর্ষ কেন পৃথিবী কোনো জায়গায় দেখেনি, যে একজন মানুষ সে লাইনে দাঁড়িয়ে পড়ে যাচ্ছে। ফ্যাসিজমের এই অত্যাচার আপনি যদি ভালো করে খেয়াল করুন, যে পৃথিবীর গাজাতে ইসরায়েলকে বোম মেরে মানুষ মারতে হচ্ছে, ইরানে আমেরিকা আক্রমণ করবে বলে মারতে হচ্ছে, ভেনেজুয়েলাতে বোম্বিং করে সেখান থেকে প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসছে। আর আমাদের দেশে দেখুন, সরকার শুধু একটা আইন জারি করে দিয়েছে, লোক লাইনে দাঁড়িয়ে মরে যাচ্ছে। এই ফ্যাসিজমের এই চেহারা, ফ্যাসিজমের এই রূপ পৃথিবীর কোথাও আগে দেখেছি কিনা বলে আমি জানি না। 140 জন লোক শুধু হাতে একটা কাগজ পেয়ে মরে গেছে। এটা কম কথা? এটা কম কথা? এই রূপের ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের লড়তে হবে অনেক শক্তিশালীভাবে, অনেক দৃঢ়তার সঙ্গে লড়তে হবে। আজকে লড়াই অনেক কঠিন। আমরা দেশের মধ্যে ব্রিটিশদের দালালের সঙ্গে লড়ছি। আমাদের পূর্বপুরুষরা ইংরেজদের সঙ্গে লড়েছে, তখন আরএসএস দালালি করেছে, ব্রিটিশদের দালালি করেছে। আজকে ব্রিটিশদের যোগ্য উত্তরসূরি হিসাবে আজকে আরএসএস আবার ভারতবর্ষে ব্রিটিশ আইন চালু করতে চাইছে, ব্রিটিশের শাসন ব্যবস্থা চালু করতে চাইছে। ফলে আমাদেরকে লড়তে হচ্ছে এমন ব্রিটিশদের সঙ্গে যারা দেখতে আমাদের মতন। ভগৎ সিং যেটা বলেছিলেন, যে আমাদের মতন দেখতে, আমাদের ভাষায় কথা বলে, আমাদের মতন খাওয়া দাওয়া করে, সেই ব্রিটিশদের সঙ্গে আজ আমাদের লড়তে হচ্ছে। মোদিরা হচ্ছে সেই আজকে নতুন ব্রিটিশ, ভারতবর্ষের ব্রিটিশ যারা ব্রিটিশদের দালাল। এই লড়াই আমাদের অনেক শক্তির সঙ্গে, মানে ধৈর্যের সঙ্গে লড়তে হবে। মতুয়াদের নিয়ে কী বলবেন? তারাও তো সমস্যার মধ্যে পড়ছে। মতুয়াদের কথা বলবো তো, ধরুন আপনি যদি মনুবাদ আপনি যদি পড়ে দেখেন, মনুসংহিতা, সেখানে শূদ্রদের অবস্থান, শূদ্রদের কোনো অধিকার থাকবে না, শূদ্রদের কোনো অধিকার থাকবে না। তার টাকা পয়সা জমানোর অধিকার থাকবে না, তাদের জমির অধিকার থাকবে না, তাদের ভালো মন্দ খাওয়ার অধিকার থাকবে না, তাদের ভোটাধিকার থাকবে না। ফলে মতুয়ারা শূদ্র, মনুসংহিতা নিয়ে শূদ্রকে মতুয়াদের বাদ দিচ্ছে। এটা এরকম নয়, এটা একদম আরএসএসের যে দীর্ঘদিনের ওদের যে সংবিধান মনুসংহিতা, সে মনুসংহিতাকে কেন্দ্র করে এরা বাদ দিচ্ছে। কারণ এরা মতুয়াদের, এরা হিন্দু বলেই মনে করে না, দলিতদের হিন্দু বলে মনে করে না। আদিবাসীদের আলাদা ধর্ম আছে, সন্ন্যাসী ধর্ম আছে, তাদের কথা আলাদা। মুসলমানদের ইসলামে বিশ্বাস করে, তাদের বিষয় আলাদা। কিন্তু এই হিন্দুদের মধ্যে যে বর্ণাশ্রম, যে মতুয়ারা হচ্ছে দলিত, মতুয়ারা শূদ্র,
ফলে শূদ্রদের অবস্থান মনুসংহিতা সব থেকে নিচে, ব্রাহ্মণদের পায়ের তলায়, তা পায়ের তলাতেই রাখবে, ফলে তাদের ভোটাধিকার কেড়ে নেবে, এটাই স্বাভাবিক। আজকে যে সমস্ত মতুয়ারা কাগজ দেখাতে পারছে না তাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, আগামী দিনে যাদের কাগজে তাদের ভোটাধিকারও কেড়ে নেবে, কারণ এরা শূদ্র। আর ব্রাহ্মণরা শূদ্রদের ঘৃণা করে, মনুবাদ শূদ্রদেরকে পায়ের তলা রাখার কথা বলেছে, ফলে আগামী দিনেও বাকি মতুয়াদের, বাকি শূদ্রদের, বাকি দলিতদের ভোটাধিকার কাটা যাবে। ফলে এই গোটা প্রক্রিয়া আটকানোর জন্য আমরা রাস্তায় নেমেছি। এটা আসলে মনুসংহিতার বিরুদ্ধে লড়াই। ভারতবর্ষের সংবিধান না মনুসংহিতা, আপনাকে যদি বাঁচতে হয় এই দুটোর মধ্যে লড়তে হবে। বিজেপি মনুসংহিতা বেছে নিয়েছে, ভারতবর্ষের জনগণ সংবিধান রক্ষা করার জন্য লড়াই করছে, বাবা সাহেব আম্বেদকর তৈরি করা সংবিধান, এই লড়াই চলবে।